হ্যালো, হ্যালো সবাইকে। তো এখন চারিদিকেই আমাদের ফ্যাশন বাবা গুরুনন্দকে নিয়ে যা চলছে, তো সেটা নিয়ে আমি কিছু বলতে চাই। এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত বলতে পারেন ব্যক্তিগত মতামত। তো দেখুন যেইটুকু যা রটে তার কিছু তো অন্তত ঘটে, নাহলে তো সেই জিনিসটা কখনো রটে না। তো এখন অনেকেই যারা ওখানে কর্মরত ছিল, তারা এখন ওখান থেকে বেরিয়ে গিয়ে এখন অনেকেই অনেক রকম কথা বলছে। তো কে খারাপ বললো বা কে ভালো বললো আমি সেটা নিয়ে কোনো কমেন্ট করতে চাই না। তো সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত আমি একটা জানাতে চাইছি। মানে আমি ওখানে গিয়েছিলাম। ২-৩ মাস আগে আমি ওখানে গিয়েছিলাম। তো আমাকে গৌরব কর আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেয় এবং আমি খুব তাড়াতাড়ি ১-২ দিনের মধ্যেই আমি অ্যাপয়েন্টমেন্ট পাই। আর আমি ওখানে যখন মানে চিন্তাভাবনা করেছি যে আমি যাবো, তো তখন আমি কিছু ভিডিওস আমি ওনার YouTube এ মাস ২-৩ এক ধরে দেখতাম, যেরকম ভূত-টুত ছাড়ানো হেনা-তেনা। তো সেখান থেকে আমার মনে হলো যে হয়তো এটা সত্যি বা এরকম করে কি ভূত ছাড়াচ্ছে, মানে নিশ্চয়ই কিছু ব্যাপার রয়েছে। তো সেটাই করেই আমি মানে যাওয়ার জন্য চিন্তাভাবনা করি। তো আমি তখন গৌরব করের সাথে আমি যোগাযোগ করি এবং আমি অ্যাপয়েন্টমেন্ট পাই। তো ওখানে না আমি ভিডিওতে দিয়ে দেবো। আমার যখন থেকে আমি অ্যাপয়েন্টমেন্ট পাই তখন থেকেই না আমার একটু খটকা লাগে। তো ভাবলাম যে ঠিক আছে, খটকা লাগছে ঠিকই কথা, কিন্তু আমার কাছে তো যথাযথ কোনো প্রমাণ নেই। আর সেই জায়গা থেকে কেনই বা না জেনে শুনে একটা জায়গাকে আমি কেন খারাপ বলবো বা কিছু, তো সেটা আমি অতটা মাথায় বিষয়টা আমি খেলাইনি। তো ফার্স্ট পয়েন্ট আমি বলি যে ওখানে আমাকে উল্লেখ করে দেওয়া হয়েছিল কী, কী আনতে হবে। মালা আনতে হবে, অবশ্যই আবার আনতে হবে শুধু না, যে এটা আনবেন ওটা আনবেন সেটা আনবেন সেটা শুধু না। মালা আনবেন অবশ্যই, ২ টো লেবু আনবেন অবশ্যই, আতর আনবেন অবশ্যই, ধূপকাঠি মোমবাতি আনবেন অবশ্যই। তো এরকম অবশ্যই, অবশ্যই সব কিছুর পাশে একটা করে অবশ্যই বসানো ছিল। তো সেই জায়গায় আমি একটুখানি খটকা লাগে বা নিজের কাছে নিজেকে প্রশ্ন আমি করেছিলাম, যে মানে ভাবছিলাম ব্যাপারটা নিয়ে যে ওনারা যে লিখেছেন মালা আনবেন, ধূপকাঠি মোমবাতি আনবেন, মিষ্টি আনবেন, আতর আনবেন, তো এইসব অবশ্যই সব কিছু আনবেন। তো আমার সে জায়গায় একটা বক্তব্য যে আমি এতদিন সত্যি কথা বলতে অনেকে হয়তো এখন ভিডিওটা দেখে অনেকেই হয়তো বলতে পারেন যে তাহলে এতদিন কেন বলেননি বা ভিডিও করেননি, আজ কেন ভিডিও করছেন। তো আমি প্রথমেই বলে রাখি, ইউটিউব চ্যানেলটি আমার নতুন এবং ইউটিউবে আমি অনেক মানে এই রিসেন্টলি কদিন ধরেই আমি দেখছিলাম যে ওই আমাদের ফ্যাশন বাবাকে নিয়ে অনেক ভিডিওস আসছে, অনেক কিছু আসছে। তো আমি রিসেন্টলি ইউটিউব চ্যানেল খুলেছি, বা ইউটিউব চ্যানেলটা আমার পেশা নয়, আমি চাকরি করি, আমার এটা পেশা নয়। তো শখ করেই বলতে পারেন আমি খুলেছি। তো যখন দেখলাম যে ওনার ব্যাপারে এত কিছু আসছে বা ভিডিও সবাই নামাচ্ছে, যে সবাই সবার ব্যক্তিগত মতামত জানাচ্ছে, তো সেই জায়গা থেকে আমারও মনে হয়েছিল যে আমারও পার্সোনাল এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করি। তো সেজন্যই আমি কথাগুলো বলছি। আচ্ছা, তো এরকম আমাকে বলল এই জিনিসগুলো আনতে হবে এবং আমি যথারীতি আমার নিজের কাছে আমি নিজেকে প্রশ্ন করছিলাম বা নিজে, নিজে ভাবছিলাম যে আমরা যখন কোনো মন্দিরে যাই, ভগবানের কাছে যাই, তো কোনো ভগবান কিন্তু আমাদেরকে বলে দেয়নি যে আমার কিন্তু মালা লাগবে, আমার কিন্তু আ দামি মিষ্টি লাগবে বা আমার কিন্তু ধূপকাঠি মোমবাতি লাগবে। না, কোনো ভগবান কিন্তু এই কথাটা বলে দেয়নি। ঠিক আছে? তো যার যেরকম সামর্থ্য সে সেরকম নিয়ে যাবে। কারোর যদি একটা কি বলবো, একটা টগর ফুল বা একটা এক পিস গাঁদা ফুলেরও যদি তার সামর্থ্য থাকে বা একটা জবা ফুলের সামর্থ্য থাকে, সে সেটাই নিয়ে যাবে। কারো যদি একটা ৳৫ দামের ধূপকাঠির সামর্থ্য থাকে সে সেটাই নিয়ে যাবে। আবার কারো যদি ৳৫০০ দামের ধূপকাঠিরও সামর্থ্য থাকে সে সেটা নিয়ে যাবে। যে সবাই সবার সামর্থ্য অনুযায়ী ভগবানকে দেয়। হুম? তো সেই জায়গা থেকে ওনারা কিন্তু দাবি জানিয়ে দিয়েছিল এই জিনিসগুলো কিন্তু নিয়ে আসতে হবে। ঠিক আছে? তো আমি সব যা, যা বলেছিল তো আমি নিয়ে যাই সেখানে। যাওয়ার পরে মানে ওই ধামে যখনই ঢুকলাম, ঢোকার ফার্স্টেই বাঁদিকে হচ্ছে ওই বাবা যেখানে দেখে সেরকম একটা জায়গা আছে। তো ওখানে ওই যে শর্মিষ্ঠা বলে যে মেয়েটি খুব বড়, বড় নাক উঁচু করে যে মানে কথা বলে, ওই মেয়েটি ওখানে থাকে। ওই নাম-টাম লেখা বা যেই ফুল-টুল মিষ্টি-টিষ্টিগুলো আছে সেখানে জমা দিতে হবে। তো সে সেখানে ওগুলো অ্যাটেন্ড করে। তো যাওয়ার সঙ্গে, সঙ্গে যখনই আপনি গিয়ে বলবেন আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল, আপনার হাত থেকে কিন্তু রীতিমতন টেনে নিয়ে নেবে ওই মিষ্টির প্যাকেট আর ওই মালা যেগুলো থাকে না, ওগুলো আপনার হাত থেকে টেনে নিয়ে নেবে এবং হাত থেকে আপনার ওটা টেনে নিয়ে নেবেন এবং যেই মুহূর্তে মানে আমি আদার্স লোককে জানি না, আমি আমার কথা বলছি। যেই ও মুহূর্তে টেনে নিয়ে নিয়েছে, আমি তখন বললাম যে, "আমি লেবুটা আনতে ভুলে গেছি" বা কিছু। আবার সঙ্গে, সঙ্গে রিটার্ন করে দিল, "আপনি নিয়ে আসুন আগে।" মানে লেবুটা তো মাস্ট। মানে যদি ওখানে রেগুলার ৫০০ লোক আসে, ৫০০ লোকের মধ্যে যদি ৫ জন ভুলে যায়, ওদের চলবে না। মানে একটা ভাবুন যে আমাদের ফ্যাশন বাবা কোন লেভেলে গেছে, যে একটা লেবুও কিন্তু সে ছাড়বে না। টাকা পয়সা তো আপনি বাদই দিন, সে তো ছাড়ার কোনো প্রশ্নই নেই। যে একটা লেবু ছাড়ে না, সে টাকা পয়সা কী করে ছাড়বে বা একটু গরিব মানুষদেরকে কম সম করবে, সেটা করবে কী করে? ঠিক আছে? তো লেবু বা ধূপকাঠি, মোমবাতি আপনি যাই যদি কোনো কারণে মিস হয়ে যায়, নিয়ে যেতে পারেননি বা কোনো কারণে হয়তো ভুলে গেছেন, তো সেটা কিন্তু আপনাকে প্যাকেটটা আবার রিটার্ন করে দেবে। কারণ এর জন্যই রিটার্ন করবে যে আপনি নিয়ে আসুন। ঠিক আছে? খুব ভালো কথা, আমরা আবার এনে ওনাকে দিই। আচ্ছা, দেওয়ার পরে উনি বললেন যে আপনি গিয়ে বসুন। তো একটা রুম আছে, সেখানে গিয়ে বিভৎস ভিড়, বিভৎস লেভেলে ভিড়। আপনি মানে আ জায়গা পাবেন না বসার। এবার কোনো কারণে যদি আপনি জায়গা পেয়ে গেছেন, তো আপনি তো ৪-৫ ঘন্টা ৬ ঘন্টা এক জায়গায় কন্টিনিউ বসে থাকা যায় না। মানুষ একটু দাঁড়ায়, একটু বসে, একটু দুপা হেঁটে আসে। কোনো কারণে যদি আপনি ওই জায়গাটি ছেড়ে দেন বা টয়লেট পেয়েছেন, আপনি গেছেন, তো ছেড়ে দেন, তো ওই জায়গা আপনি আর মানে মাথা ঘুঁটে মরে গেলেও আপনি ওই জায়গা পাবেন না। তো যেখানে এত ভিড় হয়, তারা সেখানে আরও ২-৪ টে ঘর বাড়ালো না কেন, যে এত আমার ভক্তরা আসে, আরও ২ টো ঘর বা আরও একটা ঘর আমি এক্সট্রা রাখি। যাই হোক, ওই ব্যবস্থা কিন্তু ওখানে নেই। আচ্ছা, এর পরের পয়েন্ট হচ্ছে যখন এত ভক্ত আসে, তাহলে সেখানে বাথরুমের কোনো ব্যবস্থা নেই।
ঠিক আছে? অনেকে বাচ্চা কাচ্চা নিয়ে যায়, অনেকে অসুস্থ মানুষ নিয়ে যায় বা অনেকে দূর দূরান্ত থেকে আসে। তো টয়লেট সবারই পেতে পারে। তো একটি টয়লেট আছে, সেখানে কিন্তু জল কোনো নেই। আপনি টয়লেট মানে যে গেল সে টয়লেট করে বেরিয়ে চলে এলো, তার উপরে গিয়ে আপনাকে করতে হবে। আপনি আবার টয়লেট করে বেরিয়ে তার উপরে গিয়ে আবার আরেকজন গিয়ে করবেন, মানে এরকম একটা ব্যাপার। ঠিক আছে? মানে মানুষ ইউরিন ইনফেকশন হয়ে মরে যাবে ওখানে। ঠিক আছে? এটা একটা প্রসঙ্গ গেল। আচ্ছা, ভীষণ, ভীষণ বাজে এক্সপেরিয়েন্স, মানে কী বলবো, আমি জানি না কতটা ভাষায় প্রকাশ করতে পারবো। ভীষণ বাজে এক্সপেরিয়েন্স ওখানে গিয়ে হয়েছে। গেল ওটা। আচ্ছা, তারপরে অনেক লাইন ফাইন দিয়ে হেনা-তেনা করে আমরা ভিতর অব্দি পৌঁছালাম। যখন আমরা লাইন দিচ্ছি তখন ওখানে অনেক লোকের, মানে যারা দাঁড়িয়ে রয়েছে তাদের মুখে শুনছি যে এতক্ষণ দাঁড়িয়ে রয়েছে, এ আছে, সে আছে। সে লাইনে দাঁড়ালে হয়তো 10টা মানুষ 10 রকম কথা বলে। তখন অবধি আমি ঠিকঠাক, আমি আমার পয়েন্টে ঠিকঠাক ছিলাম। ঠিক আছে, গেলাম। যাওয়ার পরে যেটি দেখলাম, যে ভিডিওতেও আমি যেগুলো দেখলাম, যে উনি প্রতিটা মা বোনদেরই একই কথা বলে যে হাঁটুর জেলি শুকিয়ে যাবে, তারপরে হচ্ছে শিরদাঁড়ার প্রবলেম, ক্যান্সার, ওই ক্যান্সার মানে মরণ রোগ আক্রান্ত করেছে এরকমভাবে বলবে। ঠিক আছে? এগুলো বলে। তো সেরকম প্রতিটা ভিডিওতে দেখবেন মা বোনদের একই কথা বলবে। আর একই রোগ সবার, পিসিওডির প্রবলেম, তারপর শরীর খারাপের ডেট, মেয়েদের যে শরীর খারাপের ডেট সেটা আগুপিছু করবে। তো এরকম আমি হয়তো ওনার মতন গুছিয়ে বলতে পারছি না, বাট আমি যেটুকু বোঝানোর জন্য যেরকমভাবে বলতাম ওরকমই বলছি। তো এরকম পিরিয়ডসের ডেট এদিক ওদিক হবে। তো এরকম যত সব মা বোনদেরকেও বলে, যথারীতি আমাকেও বলেছে। সেই অবধিও ঠিক ছিল। তারপরে মানে বিজনেসটা কোন লেভেলে উনি করেন, কিন্তু এদিকে দেখেন উনি কিন্তু ৳১ নেয় না। কিন্তু ওটা উপরে, এটা শো যে আমি ৳১ নিই না। কিন্তু উনি ভিতর দিয়ে যে কত টাকা আপনার নিয়ে নেবে আপনি ধারণা করতে পারবেন না। ঠিক আছে? আচ্ছা। তো এর পরের পয়েন্টগুলো আমি আসি। সেই জায়গাগুলো আমার খুব খারাপ লেগেছে ওখানে। সেটা হচ্ছে আমাকে বলল যে, "তুমি পুলিশে কেসে ফাঁসতে পারো। পুলিশি কেসে তুমি ফাঁসতে পারো, করতে পারো।" ঠিক আছে? সেটাও আমি মেনে নিলাম যে মানুষের জীবনে আপ এন্ড ডাউন হয়। কোথাও কিছু যদি হয়ে থাকে, কত হলেও হতে পারে। তো সেটা আমি বাদ দিলাম। এর পরের পয়েন্টটা হচ্ছে উনি আমাকে বললেন যে আম বিবাহ বন্ধন করে রেখেছে। আমার সেটা কে করছে? আমার বাপের বাড়ির তরফ থেকে। উনি কিন্তু পার্টিকুলার এরকম কিছু না যে মা করেছে, কি বাবা করেছে, কি ভাই বোন করেছে, কি মামা জেঠু করেছে, কাকা করেছে, ওসব কিছু ব্যাপার নয়। আ বাপের বাড়ির তরফ থেকে করেছে। বিবাহ বন্ধন করে রেখেছে। আচ্ছা, এবার একটা কথা বলি। আমি জানি না, মানে আদার্স, মানে দেখুন, সব মানুষই তো সব আলাদা, আলাদা রকমের হয়। তো সব মানুষ তো একরকম হয় না, হাতের ৫ টা আঙুল সমান হয় না। তো যেহেতু আমি আমার এক্সপেরিয়েন্সটা শেয়ার করছি, তো আমি আমার দিক থেকে, মানে আমারটাই আমি বলি যে আমার ফ্যামিলি কিন্তু খুব ছোট। ঠিক আছে? আমার বাড়িতে কিন্তু আমার মা ছাড়া কেউ নেই। তো আমি কিন্তু আমার মায়ের একটা মাত্র সন্তান। আমার দাদা আ ছিল, ও কয়েক বছর আগে মারা গেছে। তো আমি কিন্তু একাই। তো সেই জায়গা থেকে একটি মা যখন তার একটি সন্তানকে হারায়, তারপরে যখন একটি সন্তানকে আঁকড়ে ধরে বাঁচে, আপনারা বলুন তো কোন মা তার সন্তানের খারাপ চাইবে? শুধু আমার মা যে তার একটা সন্তান হারিয়ে ফেলেছে বলে, আমাকে আঁকড়ে ধরে বাঁচছে বলে আমার খারাপ চাইছে না, আমি সে কথা বলছি না। পৃথিবীতে কোন মা তার সন্তানের খারাপ চায়? কোন মা চায়? আমার তো সত্যি কথা বলতে আমি দেখিনি যে কোনো মা সন্তানের খারাপ চায়। মানে এটা আমি শুনে এসেছি যে সন্তান হয় কিন্তু মাতা কোনোদিন হয় না। তো কখনোই কোনো মা সন্তানের কখনো খারাপ চায় না। আচ্ছা, তো সেই জায়গা থেকে আমার এবার দেখো, এবার সবাই বলতে পারে মাকেই কেন ধরলে? আরও তো ফ্যামিলির সবাই থাকে, তারাও খারাপ করতে পারে। তো আমি বলি কি, আমার ফ্যামিলি খুব ছোট। আর সবাই সবার লাইফ নিয়ে খুব বিজি। মানে আ ওরকম কোনো ফ্যামিলির মধ্যে শত্রুতা নেই যে, ভাই বোনদের মধ্যেও আমাদের কোনো শত্রুতা নেই। ভাই বোনরাও চাকরি সূত্রে সবাই যে যার মতন বাইরে থাকে, বা অনেকটা ডিসটেন্সে সব ভাই বোনরা থাকে। সুতরাং সবাই সবার লাইফ নিয়ে বিজি, চাকরি নিয়ে বিজি, সংসার নিয়ে বিজি। তো কেউ কারোর ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগেনি, বা কেউ আ ওরকম আমাদের। আর ভাই বোনরা আমরা বেশি না, আমরা ৩, মানে আপনি যদি আ ধরে নেন, আমার মামা, আমার মা, বা কাকা জেঠু যেই বলে থাকেন না কেন, আমরা ৩-৪ টে ভাই বোন। তো সবাই সবার চাকরি জীবন নিয়ে ব্যস্ত। আমার মামার বাড়ি বহুত দূরে। বছরে ১ বছর ২ বছর পরে একবার যাই, ৫ দিনের জন্য যাই, আনন্দ করি, চলে আসি। সেখানে একটা আলাদাই আনন্দ, আলাদাই মজা। সেখানে কে আমার ক্ষতি চাইবে? আমার ফ্যামিলি অত বড় নয়। আমি বারবারই এটাই বলছি, আমার ফ্যামিলি অত বড় নয় যে চলো জয়েন্ট ফ্যামিলি থেকে বিলং করেছি। ৫টা কাকা জেঠু রয়েছে। হ্যাঁ, জয়েন্ট ফ্যামিলি থেকে এসেছি। কাকা জেঠু যায়, বা শাশুড়ি বৌমা, তারপর যায় অনেক রকম সমস্যা থাকে, অনেক রকম অশান্তি থাকে, হিংসা থাকে। তাই ওষুধ টুকটাক করে যাতে সে জীবনে এগিয়ে না যেতে পারে। ঠিক আছে? তো সত্যি কথা বলতে আমার ফ্যামিলিতে কেউ এরকম নেই। এবং আমার ফ্যামিলিতে যে কজন মেম্বার আছে, যেহেতু খুবই ছোটো ফ্যামিলি, তো যে কজন মেম্বার আছে সবাই সবার চাকরি জীবন নিয়ে, সবাই সবার সংসার নিয়ে, সবাই সবার ফ্যামিলি, ছেলে মেয়ে বলুন, যাই বলুন, সবাই সবার মতন বিজি লাইফে। কারোর দিকে কারো ঘুরে তাকাবার সময় নেই। এখন লাইফটাকে গোছানোর সময়। মানে আমাদের যে ভাই বোনেরা আছে না, মা বাবাদের কথা আমি বলছি না, বা মামাদের কথা আমি বলছি না। আমাদের যে জেনারেশনটা চলছে ভাই বোনদের, তো সবাই লাইফটাকে মানে তৈরি করার জন্য এখন বিজি। কারণ এখন লাইফটাকে তৈরি করারই সময়। কেউ বাড়িঘর করছে, কেউ গাড়ি করছে, কেউ ব্যাংক ব্যালেন্স করছে, যাই করুক, লাইফটাকে সেটেল করার সময় এখন। ঠিক আছে? তো ভাই বোনদের দিক থেকে কিছু ব্যাপার নেই। বাকি রইল বাড়ির গার্জেনরা, যেমন মামা, কাকা বলুন, জেঠু বলুন, মামারা বলুন, যেই বলুন তারা। তাদের কাছে আমরা ভাই বোনরা ভীষণ আদরের। একটু কেটে ছিঁড়ে গেলে তারা কাঁদে, তারা কষ্ট পায়, দুঃখ পায়। তারা কী করে একটা মানুষের ক্ষতি করে। আমার সত্যি কথা বলতে আমার ফ্যামিলিতে কেউ এরকম নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে উনি বলল আমার বাপের বাড়ির দিক থেকে বিবাহ বন্ধন করা আছে। আচ্ছা, বলুন তো কোন ফ্যামিলিতে না, সরি আমি ভুল বললাম। আমার ফ্যামিলির কথা, যেহেতু আমি আমার এক্সপেরিয়েন্স শেয়ার করছি, আমি আমার কথা বলছি যে ভাই বোনদের যখন বিয়ের কথা হয়, বা উপযুক্ত একটা ছেলে বা মেয়ে হয়, বিয়ের হয়, কত আনন্দে থাকে। আমার দাদার বিয়ে, কেউ বললো আমার বোনের বিয়ে, কত আনন্দ, কত খুশি। সেখানে কে বিবাহ বন্ধন করে রাখবে? আমার ফ্যামিলিতে তো কেউ এরকম নেই। যখন উনি আমাকে কথাটা বলল, আমার খুব খারাপ লাগলো। কারণ আমার ফ্যামিলিকে আমি চিনি। বাইরের লোক কিন্তু অতটা চেনে না যতটা আমি চিনি। কারণ সেখানে আমি ছোটো থেকে বড় হয়েছি। সেখানে বলল আমার ফ্যামিলি বিবাহ বন্ধন করে রেখেছে, বা আমার পুলিশি কেসে আমি ফাঁসবো ফ্যামিলির দিক থেকে।
যখন আমার ফ্যামিলি টেনে কথা বললো, মানে এটা মানা যায় না। তো সেই জায়গাটা থেকে আমার খুব খারাপ লাগে। এবং ওনার চামচা বসে থাকে পাশে, একটা রসিদ হাতে ধরিয়ে দেয় ওই কী কী আনতে হবে। তো বললো যে আরেকটা কথা যেটা হচ্ছে, আমরা নিউ একটা মানে ফ্ল্যাট নিয়েছি, মানে যেখানে শিফট হয়েছি, নিউ শিফট হয়েছি। তো উনি বললেন যে এখানে নাকি আমার বাস্তু দোষ আছে, তো সেজন্য আমাকে বাস্তু দোষটা কাটাতে হবে। তো সেজন্য বাস্তু বন্ধন যেটা দেয় ওটা নিতে হবে। আচ্ছা, লক্ষ্মী বন্ধন নিতে হবে যাতে আমার টাকা পয়সা আমি জমাতে পারি, সেজন্য লক্ষ্মী বন্ধন নিতে হবে। তো এরকম অনেক বন্ধনই দেবে। এদের কিন্তু উপরওয়ালা কোনো টাকা নিই না, কিন্তু সব বন্ধন দিয়েই কিন্তু আপনার থেকে টাকা ইনকাম করে নেবে, ভালো টাকা ইনকাম করে নেবে ওখানে। উনি স্লিপ দেন। তো আমি তখন বললাম যে ঠিক আছে, আমি বাইরে বেরিয়ে এসে বললাম যে ঠিক আছে, এটা কি আজকেই করতে হবে না পরে করলেও হবে? না ঠিক আছে, আপনি যেদিন আসবেন আপনি করতে পারেন। বাইরে একজন বসেছিল অ্যাসিস্ট্যান্ট, সে বলল। এই অবধি তো গেল। আচ্ছা, আরেকটা পয়েন্টও আছে যেটা হচ্ছে, এত মানুষ ওখানে আসে, 300 400 500 ভক্ত ওখানে আসে। এত ভক্তের সাথে 2 নম্বরই কারবার করছেন এই ফ্যাশন বাবা। এর ফলাফল খুব খারাপ হতে চলেছে, খুব ভবিষ্যতে খুব খারাপ। মানে হিসাব মতন তো ভগবানকে সামনে রেখে বিজনেস শুরু করেছে উনি। ভগবানকে সামনে রেখে উনি বিজনেস শুরু করেছে। হ্যাঁ, খুব খারাপ দিন আসতে চলেছে। যদি আমার এই ভিডিওটা ওই ফ্যাশন বাবা বা ফ্যাশন বাবার গ্রুপের কেউ দেখে থাকে, তো তাদেরকে আমি বলব যে খুব খারাপ দিন তাদের জন্য আসতে চলেছে। তারপরে এত মানুষ, ধরুন কেউ তো আর একটা করে মালা নিয়ে যায় না। হ্যাঁ, অনেকেই নিয়ে যায়, আবার অনেকে দুটোও নিয়ে যায়, কেউ 3টে নিয়ে যায়, কেউ একটা নিয়ে যায়। এত মালা আসে। মালাগুলো দেখুন, ভগবানকে তো 300 400 মালা পরায় না, হয়তো 10টা পরায় কি 20টা পরায় কি 50টা মালা পরায়, সব ঠাকুর মিলিয়ে। বাকিগুলো ফুলের দোকানে গিয়ে বিক্রি করে আসে, এটাও একটা ওনার বিজনেস। আচ্ছা, ভেবে দেখুন তো, এত দুটো করে লেবু কিন্তু অবশ্যই আনতে হবে। তো এই দুটো করে লেবু যদি ধরুন 300 জন কি 500 জন আসে, দুটো করে লেবু যদি আনে, তাহলে আপনি বলুন তো কতগুলো লেবু হচ্ছে। অত লেবু উনি কী করেন? তার নিচে যে কটা লাগে আর বাকিগুলো সব বাজারে বিক্রি করে, ওটাও কিন্তু একটা বিজনেস। ঠিক আছে? তো কিছুটা বিক্রি করে, কিছুটা ঘরে রাখে। তার কারণ হচ্ছে রাত্রিবেলা যে টান্টু মেরে সান্টু যে হয়, টান্টু সাটাক মারলো 2 প্যাক 4 প্যাক 10 প্যাক, তো ওই টান্টু মেরে সান্টু যখন খায়, তখন তো ওটা তো আবার ঠিকঠাক মস্তিষ্কে আসতে গেলে তো আবার ওটা কাটাতে হবে না। তো তখন কি ওই লেবু জল মিশিয়ে বা লেবু চিবিয়ে খায়, নাহলে এত লেবু লাগে কোথা থেকে? কিছুটা বিক্রি করে বিজনেসে লাগায়, আর কিছুটা নিজের কাজে লাগায়। এত মিষ্টি, কত মিষ্টি আনে ভক্তরা। কেউ 2 পিস আনছে, কেউ 5 পিস আনছে, কেউ 3 পিস আনছে। কত মিষ্টি আনছে, যেটুকু লাগে, বাকিগুলো সব মিষ্টির দোকানে আবার সেল করে দেয়। তাহলে এটাও একটা বিজনেস। তাহলে কতগুলো বিজনেস হলো দেখুন। লেবুর বিজনেস করছে, ধাম একবার 2-4 ঘন্টার জন্য খুলবে, কি 5 ঘন্টার জন্য 6 ঘন্টার জন্য খুলবে, দিয়ে কতগুলো বিজনেস করছে। বাবার কিন্তু মাথা কিন্তু দুর্দান্ত, বাপরে বাপ। এরকম বিজনেসম্যান, হ্যাঁ, লেবুর বিজনেস করছে, মালার বিজনেস করছে, মিষ্টির বিজনেস করছে, ধূপকাঠি মোমবাতির বিজনেস করছে। এদিকে হচ্ছে আপনার ওই সব বন্ধন দেয়, লক্ষ্মী বন্ধন, বাস্তু বন্ধন, যে মানে বন্ধনের শেষ নেই। কত রকম যে বন্ধন হয় দুনিয়াতে, ওনার কাছে না গেলে আপনি বিশ্বাস করতে পারবেন না কত রকম বন্ধন হয়। সব বন্ধন দেয় উনি, এমন বন্ধন করে দেবে না, মানে আপনি নিজেরাও থাকতে পারবো না, মানে বেরিয়ে যেতে হবে এরকম পরিস্থিতি। যাই হোক, তো ওরকম বন্ধন দেয়, সেখানে মানে আপনার 10-15 হাজার টাকা চলে যাবে। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের ফ্যাশন বাবার ক্যারেক্টার। মানে এটা আমার ব্যক্তিগত, আমি যেটা নিজের চোখে দেখে এসেছি সেটাই আমি জানালাম। তো এরকমভাবে যদি দিনের পর দিন চলতে থাকে, বাবাকে সামনে রেখে বা ভগবানকে সামনে রেখে বিজনেস, ওটা বেশি দিনের স্থায়ী নয়, খুব তাড়াতাড়ি পতন আসতে চলেছে। ফ্যাশন বাবা, আপনি রেডি থাকুন, খুব তাড়াতাড়ি আপনার পতন আসতে চলেছে। ছি ছি ছি, ধিক্কার জানাই আপনাকে, ধিক্কার জানাই। যে ভগবান নিয়ে বিজনেস করে তাকে ধিক্কার জানাই। ছি।